আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা সমাসের যে টপিকগুলো ছিল এগুলো আমরা মোটামুটি কভার করেছি এবং তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে সমাসের ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো চলো আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট অনেক ইজি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো চলো শুরু করি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কারক ও বিভক্তি নিয়ে। বিভক্তি নিয়েও তোমরা অনেকেই সমাসে একটু জেনেছো। সমাসের তৎপুরুষে আমরা 6টা বিভক্তি পেয়েছিলাম, বাট এখানে আরেকটু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগে লিখি বিভক্তি ও কারক। তৎপুরুষ সমাসে আমরা যে বিভক্তি পেয়েছিলাম দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত, বাট এখানে আমরা বিভক্তি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমাদের বিভক্তি নিয়ে যত প্রকার কনফিউশন ছিল এগুলো আশা করা যায় কেটে যাবে। তো চলো আগে আমরা বিভক্তি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। বিভক্তি কি এটা আগে বুঝতে হবে। বিভক্তি কি? বিভক্তি বলতে এমন একটি বিষয়কে বোঝায় যে বিষয়টা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের যতগুলো টপিক আছে এগুলো টপিক বোঝার জন্য বিভক্তি প্রয়োজন আছে। কি জন্য প্রয়োজন? বিভক্তি হচ্ছে তোমার একটা নতুন নতুন শব্দ তৈরি করে বা একাধিক শব্দকে একত্রিত করে, বা তোমার একটা শব্দের শেষে যুক্ত হয়ে শব্দের যে ভাবার্থ এটা সম্পূর্ণভাবে প্রকাশ করে। মানে এটা বিভক্তি বলতে এটাই বোঝায় যে কোনো শব্দকে সহজভাবে আহ, শ্রবণকারীর কাছে উপস্থাপন করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা বিভক্তি বলতে পারি। তো বাংলা সেকেন্ড পেপারের এই বিভক্তি প্রথমত দুই প্রকার। বিভক্তি দুই প্রকার। প্রথম বিভক্তি হচ্ছে শব্দ বা নাম বিভক্তি। শব্দ বা নাম। আর দ্বিতীয় হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া বিভক্তি, প্রকৃতি না, ক্রিয়া বিভক্তি। বিভক্তি। তো এই দুইটা টপিকের মধ্যে আমরা এই নাম ও শব্দ বিভক্তি নিয়ে আলোচনা করব, কিন্তু এই ক্রিয়া বিভক্তি তেমন কোনো আমাদের এই ইন্টারে তেমন কোনো আলোচনা নেই। সেজন্য এটা লেস ইম্পর্টেন্ট, এটা আমরা না পড়লেও হবে। তো চল আগে শব্দ বা নাম বিভক্তি নিয়ে আলোচনা করি। শব্দ বা নাম বিভক্তি প্রথমত প্রথমত বলতে টোটালি 7 প্রকার। আমরা তৎপুরুষ সমাসে পড়েছিলাম বিভক্তি ওখানে 6 প্রকার ছিল, দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত। বাট এখানে হচ্ছে 7 প্রকার। এখানে শুরু হচ্ছে প্রথমা থেকে। প্রথমা, প্রথমা, তারপরে হচ্ছে দ্বিতীয়া, দ্বিতীয়া, তারপর তৃতীয়া, তৃতীয়া, চতুর্থী, তারপর চতুর্থী, পঞ্চমী, পঞ্চমী, ষষ্ঠী, ষষ্ঠী, সপ্তমী, সপ্তমী। এই 7 প্রকার হচ্ছে শব্দ বা নাম বিভক্তির অন্তর্ভুক্ত। তো চলো এগুলো আমরা কিভাবে চিনবো যে কোনটা কোন বিভক্তি, এইটা নিয়ে একটু বিস্তারিত আমরা লিখি, তাইলে তোমরা বুঝতে পারবে। কারণ এই বিভক্তি তেমন কোনো বিস্তারিত আলোচনা নয়, এটা হচ্ছে এমন একটা আলোচনা যে তোমরা আমি যে কয়টা শব্দ দেখাবো এই প্রত্যেকটা বিভক্তির যে শব্দগুলো দেখাবো এই শব্দগুলো তুমি যেখানেই দেখতে পাবে তুমি সেই শব্দগুলো দেখলেই আইডেন্টিফাই করতে পারবে যে এটা কোন বিভক্তির মধ্যে পড়বে। তো চলো আমরা প্রথমা থেকে শুরু করি। এখানে একটু ফাঁকা রাখি আমি লেখার জন্য। প্রথমে প্রথমা তুমি কেমনে চিনবে যে প্রথমা বা দ্বিতীয়া? প্রথমা তুমি চিনবে হচ্ছে কোনো বিভক্তি থাকবে না, যেখানে কোনো বিভক্তি নেই সেটা হচ্ছে প্রথমা। বা তুমি শব্দের মধ্যে সরিয়া পাইলা বা আকার পাইলা, সেটা হচ্ছে প্রথমা। তারপরে হচ্ছে রা পাইলা, রা, সেটা প্রথমা। বা এরা, এরা, এইটুকু পাইলা, কোনো শব্দের মধ্যে এইটুকু পাইলা, তাহলে সেটা হচ্ছে প্রথমা বিভক্তির অন্তর্ভুক্ত। তারপর দ্বিতীয় বিভক্তি চিনবে কেমনে? দ্বিতীয় বিভক্তি চিনবে হচ্ছে কে,
রি, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি চেনার উপায়। যে কোনো শব্দের মধ্যে তুমি তুমি যদি কে বা রে পাও, মানে শব্দের শেষে, বেশিরভাগ তুমি শব্দের শেষেই নজর দেবে, তাহলে বুঝতে পারবে যে ওটা কোন বিভক্তির মধ্যে পড়বে। তারপর হচ্ছে তৃতীয় হচ্ছে তোমার দ্বারা। এটা কিন্তু হচ্ছে বাক্যের মধ্যে খুঁজতে হবে তোমাকে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ দ্বারা দিয়া কর্তৃক। তুমি তৃতীয় বিভক্তি খুঁজবে হচ্ছে কোনো বাক্যের মধ্যে। অনেকগুলো যেখানে শব্দ বিশিষ্ট কোনো বাক্য যদি তুমি দেখতে পাও, তাহলে খুঁজবা সে বাক্যের মধ্যে দ্বারা, দিয়ে বা কর্তৃক আছে কিনা। যদি তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে সেটা হচ্ছে তৃতীয় বিভক্তির অন্তর্ভুক্ত। তারপর চতুর্থী। চতুর্থী বিভক্তি চেনার উপায় হচ্ছে এই দ্বিতীয় বিভক্তির মতো। এটা হচ্ছে কে রে থাকবে, কে রে থাকবে। তারপর হচ্ছে পঞ্চমী, এখানে লিখি আমরা পঞ্চমী। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী। তো এই চারটা বিভক্তির পর আমরা এখান থেকে শুরু করি। তুমি পঞ্চমী চিনবা কেমনে? হতে, এগুলো তোমরা বাক্যের মধ্যে খুঁজবে। হতে, থেকে, হতে থেকে, হতে থেকে, চেয়ে, চেয়ে। এই তিনটা শব্দ যে কোনো বাক্যের মধ্যে পাইলে সেটা নিঃসন্দেহে পঞ্চমীর মধ্যে অন্তর্ভুক্ত। তারপর ষষ্ঠী চিনবা কেমনে? র, এর। এটা হচ্ছে শব্দের মধ্যে বেশিরভাগ আগে নজর করবে যে শব্দের শেষে র বা এর আছে কিনা, তাহলে সেটা ষষ্ঠী বিভক্তির অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ আমাদের সপ্তমী হচ্ছে এ, অ, তে। তো এই ছিল তোমাদের বিভক্তির আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যে 7 প্রকারের বিভক্তি সেটা বিস্তারিত লিখেছি। প্রথম হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই যে 7টা বিভক্তি, এই 7টা বিভক্তির যে বোঝার উপায়, সেটা হচ্ছে তুমি যদি প্রথমার এ কয়টা কোনো শব্দের মধ্যে দেখতে পারো, শব্দের শেষে, মানে শব্দের শেষে যুক্ত আছে, তাহলে সেটা প্রথমা বিভক্তি। এটা যদি কোনো শব্দের শেষে দেখতে পারো, সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে দেখতে পারো, মানে বাক্যে একাধিক শব্দ এগুলো দিয়ে যুক্ত হয়, তো এগুলো যদি দেখতে পারো তাহলে সেটা তৃতীয় বিভক্তি। চতুর্থ এটা, পঞ্চমী এটা, ষষ্ঠী, সপ্তমী। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। কোনো শব্দ বা বাক্যের মধ্যে যদি এই কোনো একটা প্রকার তোমরা মানে খুঁজে পাও, তাহলে সেটা সেই বিভক্তির অন্তর্ভুক্ত। এবং এইটা তোমাদের মুখস্থ করতে হবে। এই জন্য মুখস্থ করতে হবে কারণ তুমি এইটা বুঝবা না, অনেক সময় প্যাচ লাগা যেতে পারে যে এটার সাথে এটা কনফিউশনে পড়তে পারো তোমরা, মানে এটার সাথে আবার এটা হইতে পারে, এটার সাথে আবার এটা হতে পারে। মানে মূলত তোমাদের এই 7টা বিভক্তি মুখস্থ করতে হবে, কারণ এই বিভক্তিগুলো তৎপুরুষ সমাসেও আছে এবং এক্সামে তৎপুরুষ সমাসে বিভক্তি থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে, এবং বিভক্তি কারকের যে বিভক্তি আছে এখান থেকে হিউজ পরিমাণ কোশ্চেন, মানে কোশ্চেন আসে। তোমরা যদি এটা মুখস্থ না করো তাহলে তোমরা কনফিউশনে পড়বে। তো এই ছিল তোমাদের বিভক্তির আলোচনা। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি সাইড হচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো এবং এটা নিয়ে একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করা যায় দুই একটা এমসিকিউ তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই বিষয় নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। লেখা হয়ে গেছে, এরপরে চলো আমরা কারক নিয়ে আলোচনা করব। কারকটা হচ্ছে ইজি, বাট তোমরা একটু যদি ট্রিকি ভাবে এই যে নিজের মাথার মধ্যে গেঁথে রাখো বা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা এই কারক থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো চলো কারক নিয়ে লিখি। কারক কি এটা তোমাদের প্রথমে বুঝতে হবে। কারক, কারক, কারক কি এটা তোমাদের বুঝতে হবে। তো কারকের আগে প্রথমে একটি সংজ্ঞা লিখি আমি, তারপরে আমরা একটা একটা করে এক্সাম্পলে যাব। সংজ্ঞা, ডেফিনেশন অফ কারক। ক্রিয়াপদের সাথে, এইচএসসিতে কিন্তু তোমার অনেক শর্ট শর্ট প্রশ্ন থাকে, এগুলো অ্যান্সার করতে হয় এমসিকিউ ছাড়া। তখন হয়তো লেখা থাকতে পারে কারক কি, কারকের সংজ্ঞা দাও। তখন তুমি যদি এটা যদি তোমার মাথার মধ্যে মুখস্থ না থাকে তাহলে তুমি আটকে যেতে পারো। তো এই জন্য তোমাকে কারকের সংজ্ঞাটা প্রথমে মুখস্থ করতে হবে, কারণ কারক থেকেও এইচএসসিতে হিউজ পরিমাণ কোশ্চেন আসে। এবং কারকের যে
ছয়টা প্রকার আছে, এগুলোও তোমাকে বুঝতে হবে। তা আমরা একটা একটা করে সামনে এগোই, চলো। কারক, কারকের সঙ্গে আগে ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে নামপদের, নামপদের সম্পর্ক হচ্ছে কারক, সম্পর্ক হচ্ছে কারক, কারক। এবং এটা হচ্ছে বাংলা ব্যাকরণের বাক্য তত্ত্ব আলোচনা করা হয়েছে, বাক্য তত্ত্বের, তত্ত্বের অন্তর্ভুক্ত। এটাই অ্যাডমিশনের কোশ্চেন, বাক্য তত্ত্বের অন্তর্ভুক্ত। তো দেখো, সংজ্ঞা দেখো আগে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হচ্ছে কারক, এবং এটা বাক্য তত্ত্বের অন্তর্ভুক্ত। এবং এর প্রকারভেদ আমরা লিখি। পুরাতন ব্যাকরণ অনুযায়ী কারক হচ্ছে 6 প্রকার, এবং পুরাতন এবং নতুন ব্যাকরণ অনুযায়ী 6 প্রকার, বাট একটা এখান থেকে প্রকার বাদ দিয়ে নতুন একটা প্রকার এখানে অ্যাড করা হয়েছে। এখানেই লিখি না, কই লিখবো? আচ্ছা, এখানেই লিখি। পুরাতন ব্যাকরণ অনুযায়ী, পুরাতন ব্যাকরণ, ব্যাকরণ অনুযায়ী 6 প্রকার, অনুযায়ী 6 প্রকার, 6 প্রকার। এক, কর্তৃকারক, কর্তৃকারক লেখা না বুঝলে আমার কথা শুনবে, তাহলে বুঝতে পারবে। 2, কর্মকারক, কর্মকারক। এরপর আমরা এগুলা প্রত্যেকটা প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 3 হচ্ছে করণ কারক, করণ কারক। 4, সম্প্রদান কারক, সম্প্রদান, সম্প্রদান কারক, কারক। 5, অপাদান কারক, অপাদান কারক। 6 হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের পুরাতন যে নিয়মটা, সেই অনুযায়ী এই 6 প্রকার হচ্ছে কারকের অন্তর্ভুক্ত। এবং নতুন ব্যাকরণ অনুযায়ী, এখানে লিখি নতুন ব্যাকরণ অনুযায়ী, এখানে 6 প্রকার, বাট এখানে একটা বাদ দেওয়া হয়েছে, এখানে একটা অ্যাড করা হয়েছে। অনুযায়ী 6 প্রকার। প্রথম হচ্ছে কর্তাকারক, কর্তৃকর্তা একই, কর্তাকারক। 2, কর্মকারক, কর্মকারক। 3, করণ কারক, করণ কারক। 4, অধিকরণ বা উলুক অধিকরণ, উলুক অধিকরণ, অধিকরণ কারক, কারক। 5, অপাদান কারক, অপাদান কারক। 6 হচ্ছে সম্বন্ধ কারক। তো এই হচ্ছে নতুন ব্যাকরণ অনুযায়ী, আর এটা হচ্ছে পুরাতন ব্যাকরণ অনুযায়ী। তো নতুন আর পুরাতনের মধ্যে পার্থক্য হচ্ছে, পুরাতন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে যে সম্প্রদান কারক, এটা হচ্ছে আমাদের, আমাদের না,
মানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই কারকের প্রয়োজন নেই, এটা বাদ দেওয়া হোক। তো সেই অনুযায়ী এটা হচ্ছে নতুন ব্যাকরণে বাদ দেওয়া হয়েছে। নতুন ব্যাকরণে বাদ দিয়ে এখানে সম্বন্ধ কারক অ্যাড করা হয়েছে। বাট এক্সামে এই সম্বন্ধ কারকের চেয়ে এই সম্প্রদান কারক ইম্পর্টেন্ট বেশি। নতুন ব্যাকরণ অনুযায়ী এই ব্যাকরণের মানে পুরাতন ব্যাকরণের যে প্রয়োজনটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে। এখানে এই কারক নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না, সেই জন্য আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করব না। এটা হচ্ছে অনার্সের পড়াশোনা। তো এটা নিয়ে আমরা পরে মানে প্রয়োজন নেই আমাদের, আমরা এটা এই কয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা চাইলেই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আমরা পুরাতন ব্যাকরণ অনুযায়ী যে সব স্ক্রিনশট সংজ্ঞা সব স্ক্রিনশট মানো, আমি এগুলো মিশিয়ে দিব, তারপরে আবার একটা একটা করে লিখে আমরা আলোচনা করব। চলো আমরা মিশিয়ে দিয়ে আমরা কারকের প্রত্যেকটা প্রকার একটা একটা করে বিশ্লেষণ করে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে কর্তা কারক নিয়ে। প্রথমে আলোচনা করবো আমরা কর্তা কারক নিয়ে। আমি কিন্তু একটা করে লিখবো, একটা করে মিশাবো। আমি পুরোটাই লিখবো না, আমি একটা করে লিখে বুঝিয়ে মিশিয়ে আবার নতুন করে লিখবো। প্রথমে আমরা আলোচনা করে হচ্ছে কর্তা কারক বা কর্তৃকারক। কর্তা বা কর্তৃকারক। কর্তৃকারক কর্তা বা কর্তৃকারক হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্তা বা কর্তৃকারক বলি। লিখে দিই, যে যে ক্রিয়া সম্পাদন করে। তোমরা চাইলে ক্লাসটা স্পিডি ভাবে দেখতে পারো, কারণ এটা তোমরা একবার দেখলেই মানে কথাগুলো একবার শুনলে তোমরা বুঝতে পারবে যে কি বিষয়টা আছে এখানে। যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে। যে ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কর্তা বা কর্তৃকারক। তো আমরা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন হোরাইরা ভাত খায়। হোরাইরা আমার নামই বললাম, হোরাইরা ভাত খায়। ভাত খায়, এখানে কিন্তু হোরাইরা হচ্ছে কর্তা। হোরাইরা কি খাচ্ছে, কি ক্রিয়া করতেছে, খাচ্ছে। হোরাইরা ভাত খাচ্ছে, তার মানে এটা হচ্ছে কর্তাকারক। হোরাইরা কর্তা, ক্রিয়া সম্পাদন করতেছে, খাচ্ছে। তো এখানে আমরা বলতে পারবি এটা হচ্ছে কর্তাকারক বা কর্তৃকারক। আরো একটা বলতে পারি সুমাইয়া বা সাদিয়া, যাই হোক। সুমাইয়া সুমাইয়া আহ, খেলছে, আহ, ক্রিকেট খেলছে। ক্রিকেট ক্রিকেট খেলছে, খেলছে। এখানে সুমাইয়াটা হচ্ছে কর্তৃকারক, কারণ এখানে আমরা বলেছি যে ক্রিয়া সম্পাদন করে। এখানে খেলা হচ্ছে একটি ক্রিয়া, এই ক্রিয়াটা সম্পাদন করছে সুমাইয়া। সুতরাং আমরা বলতে পারি এই সুমাইয়াটা হচ্ছে কর্তৃকারক বা কর্তাকারক। তো আমরা বুঝতে পারলাম যে কর্তৃকারক কাকে বলে। সহজ ভাষায় বলতে গেলে যে ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা বলতে পারি হচ্ছে কর্তাকারক। তো এরপরে হচ্ছে কর্মকারক। এরকম একটা একটা করে বুঝাবো, তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে বা আমাকে নক দিবে, তাহলে তোমাদের আরো বিস্তারিত হবে, আমি বুঝাইতে পারবো। যদি তোমরা বুঝতে না পারো, আশা করি বুঝবে। এরপর হচ্ছে কর্মকারক। কর্মকারক কর্মকারক তো তোমরা যদি কর্তৃকারক বুঝতে পারো তাহলে কর্মকারক বোঝাটাও তেমন একটা কষ্টসাধ্য হবে না, কারণ কর্তৃকারক এবং কর্মকারক হচ্ছে দুইটা একে অপরের পরিপূরক। আমরা তখন কর্তৃকারকে বলেছিলাম যে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কর্তা বা কর্তৃকারক, আর যে ক্রিয়া সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কর্মকারক। সংজ্ঞা দিই, যে যে ক্রিয়া সম্পাদন করা হয়, যে ক্রিয়া বা কাজ, যে ক্রিয়া সম্পাদন সম্পাদন করা হয় তাই কর্মকারক। যে ক্রিয়া সম্পাদন করা হয় তাই হচ্ছে কর্মকারক। তো চলো আমরা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। আমি খেলছি, আমি খেলছি। সে খাচ্ছে, সে খাচ্ছে। তুমি তুমি
ক্লাস করেছো, ক্লাস করেছো। তো এখানে দেখো যে তিনটাই বাক্য লিখেছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু কর্মকারক আছে। আমি খেলছি, এখানে খেলাটা হচ্ছে কর্মকারক। সে খাচ্ছে, এই খাওয়াটাও কর্মকারক। তুমি ক্লাস করেছো, এ করাটা হচ্ছে কর্মকারক। তো সহজ ভাষায় বলতে গেলে যে ক্রিয়া বা কাজ সম্পাদন করা হয় তাকে আমরা কর্মকারক বলতে পারি। তো চলো এরপরে আমরা করণ কারক বুঝবো। করণ কারক হচ্ছে ইজি, বাট তোমরা একটু যদি ভালোভাবে বোঝো তাহলে তোমাদের জন্য আর কোনো প্যারা হবে না। তারপর হচ্ছে করণ কারক, সরি, করণ কারক। করণ কারক বলতে যে বস্তু বা যে যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। এখানে সংজ্ঞা দিই যে বস্তু বা উপকরণ উপকরণ বা বা যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয়, কাজ সম্পাদন করা হয়, তাই করণ কারক। সম্পাদন করা হয় সহজ ভাষায় হচ্ছে যে যন্ত্র, উপকরণ বা বস্তু দ্বারা কোনো কাজ সম্পাদন করা হয় তাকে আমরা করণ কারক বলতে পারি। উদাহরণ দিই চলো। উদাহরণ হচ্ছে তাহি কলম দিয়ে লিখছে, কলম দিয়ে লিখছে। দুই তিনটে উদাহরণ দিই। রিফাত বল দিয়ে খেলছে, রিফাত বল দিয়ে খেলছে। সে গাড়িতে গাড়িতে যাচ্ছে। তো দেখো আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি। প্রথমে সংজ্ঞাটা দেখো। সংজ্ঞায় বলা হচ্ছে যে বস্তু, উপকরণ বা যন্ত্র দ্বারা ক্রিয়া বা কাজ সম্পাদন করা হয় তাকে আমরা করণ কারক বলতে পারি। প্রথমে দেখো তাহি লিখছে, এখানে লিখাটা হচ্ছে তোমার কর্মকারক। আর যে দ্বারা যে বস্তু, উপকরণ বা যে যন্ত্র দিয়ে সে কাজ সম্পাদন করেছে তাকে আমরা করণ কারক বলতে পারি। এখানে দেখো সে কি দিয়ে লিখছে, সে কিন্তু কলম দিয়ে লিখছে, সুতরাং আমরা বলতে পারি এখানে কলমটা হচ্ছে করণ কারক। এবং এখানে দেখো রিফাত বল দিয়ে খেলছে, খেলাটা কিন্তু তোমার ক্রিয়া। সে কি দিয়ে খেলছে, সে বল দিয়ে খেলছে। তার মানে এটা হচ্ছে, এই বলটা হচ্ছে তোমার করণ কারক। কারণ এখানে বলা হচ্ছে বস্তু বস্তু উপকরণ বা যন্ত্র দ্বারা ক্রিয়া বা কাজ সম্পাদন করা হয়। রিফাত কি দিয়ে খেলছে, রিফাত বল দিয়ে খেলছে, তার মানে এটা বস্তু, উপকরণ বা যন্ত্র দ্বারা এটা করণ কারক। সে যাচ্ছে, যাচ্ছে হচ্ছে কর্মকারক বা ক্রিয়া। সে কি দিয়ে যাচ্ছে, সে গাড়ি দিয়ে যাচ্ছে, সুতরাং গাড়িটা হচ্ছে একটা যন্ত্র বা উপকরণ বা বস্তু, যাই হোক, এটা করণ কারকের অন্তর্ভুক্ত। তো এই ছিল করণ কারকের আলোচনা। সোজা কথায় বলতে গেলে যে বস্তু দ্বারা বা যে যন্ত্র দ্বারা ক্রিয়া সম্পাদন করা হয় তাকেই আমরা বলতে পারি করণ কারক। এরপর আলোচনা করব হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক, সম্প্রদান কারক। সম্প্রদান কারক হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো আশা না রেখে নিঃস্বার্থভাবে কোনো কাজ করা, কাউকে কিছু দান করা বা মানে মূল কথা হচ্ছে স্বার্থ ছাড়া যে কাজ করা হয় তাকে আমরা সম্প্রদান কারক বলি। সংজ্ঞা দিই। স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে কাজ করাকে, কাজ করাকে সম্প্রদান কারক, করাকে সম্প্রদান কারক বলে। কোনো কিছুর আশা না রেখে নিঃস্বার্থভাবে, স্বার্থ ছাড়া কোনো কিছু কাজ বা কাউকে কিছু দান করলে তাকে আমরা সম্প্রদান কারক বলতে পারি। উদাহরণ দিই চলো। রিফাত ভিক্ষুককে টাকা দিচ্ছে, ভিক্ষুককে টাকা দিচ্ছে।
টাকা দিচ্ছে। তারপর কন্যাকে বিবাহ দেয়া হয়েছে। মা সন্তানকে আদর করছে। আদর করছে। দেখো, এখানে আমরা তিনটা উদাহরণ দিয়েছি। প্রথম থেকে শুরু করি। রিফাত ভিক্ষুককে টাকা দিচ্ছে। রিফাত ভিক্ষুককে কেন টাকা দিচ্ছে? রিফাত কি ভিক্ষুকের থেকে কোনো কিছু পায়, বা কোনো কিছু পাবে, বা ভবিষ্যতে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে? কোনো কিছু ভিক্ষুক থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা বলতে পারি রিফাত ভিক্ষুককে টাকা দিচ্ছে নিঃস্বার্থভাবে, স্বার্থ ছাড়া। তার মানে এটা সম্প্রদানকারক, স্বার্থ ছাড়া কাজ। নিঃস্বার্থভাবে একজন ভিক্ষুককে টাকা দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে স্বার্থ ছাড়া কাজ, এটা হচ্ছে সম্প্রদানকারক। তারপর এখান থেকে কন্যাকে বিবাহ দেওয়া হয়েছে। বাবা মা যে কন্যাকে বা নিজের মেয়েকে অন্যের হাতে সম্প্রদান করে বা তুলে দেয়, এটা এখানে কি বাবার কোনো স্বার্থ আছে? না নিঃস্বার্থভাবে অন্যকে তার মেয়েকে বিবাহ দেয়। আসলে এই নিঃস্বার্থভাবে এখানে বিবাহ দেওয়া হয় এবং সম্প্রদান করা হয়। আমরা যে অনেকেই এটা শব্দটা শুনেছি যে কন্যাকে সম্প্রদান দাও বা কন্যাকে সম্প্রদান করো। এই কন্যাকে সম্প্রদান করে এখান থেকেই মূলত এই সম্প্রদান কারকের উৎপত্তি, যাকে বলা হয় নিঃস্বার্থভাবে কোনো কাজ করাকেই সম্প্রদান কারক বলে। তারপর এখানে দেখো মা সন্তানকে আদর করছে। মা সন্তানকে কেন আদর করছে? মায়ের কি কোনো স্বার্থ আছে? না নিঃস্বার্থভাবে আদর করছে। অবশ্যই কোনো স্বার্থ ছাড়া মায়েরা বাবারা তার সন্তানকে আদর করে। সুতরাং নিঃস্বার্থভাবে যে কাজ, সেটাই মূলত সম্প্রদান কারক। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। মানে মূল কথা হচ্ছে স্বার্থ ছাড়া যে কাজে করা হয় তাকেই আমরা সম্প্রদান কারক বলি। এখানে আমি তিনটা উদাহরণ দিয়েছি, তোমরা তিনটা উদাহরণ প্র্যাকটিস করলেই আশা করা যায় বুঝতে পারবে, এখানে কঠিনের কিছুই নেই। তো চলো এরপরে আমরা আরেকটা কারক নিয়ে আলোচনা করব। এরপরে কারকটা হচ্ছে তোমার অপাদান কারক। এই ছয়টা কারকের মধ্যে এই অপাদান কারকটা একটু বিস্তারিত আলোচনা করব। এটা একটু অন্যগুলোর চেয়ে একটু বড়। অপাদান কারক, অপাদান, অপাদান কারক। প্রথমে এর আগে তোমাদের একটা সংজ্ঞা দিই। বাংলা ব্যাকরণে ইন্টারে একটা সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞাটা হচ্ছে যা থেকে যা থেকে কিছু যা থেকে কিছু কিছু যা থেকে কিছু বিচ্যুত বিচ্যুত গৃহীত গৃহীত জাত জাত বা জাত বা আরম্ভ আরম্ভ দ্রবীভূত দূরীভূত দূরীভূত বা রক্ষিত হয়। দূরীভূত এবং রক্ষিত হয়, তাই হচ্ছে অপাদান কারক। তো দেখো এখানে তোমাদের আমি কয়েকটা শব্দ দিয়েছি, যে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, দূরীভূত এবং রক্ষিত হয়, তাকেই আমরা কর্তৃকারক বলি, সরি অপাদান কারক বলি। তো চলো যে কয়টা শব্দ দিয়েছি এগুলো আমরা বিশ্লেষণ করি যে কি ভাবে হইলে সেটা অপাদান কারকের অন্তর্ভুক্ত। তো চলো প্রথমে আমরা এখানে লিখেছি বিচ্যুত। বিচ্যুত নিয়ে আমরা একটা উদাহরণ দিই। বিচ্যুত কাকে বলে? আমরা এই যে কয়টা এখানে দাগ দিয়েছি সেই কয়টাই আমরা ভেঙে ভেঙে পড়াবো। বিচ্যুত প্রথমে, বিচ্যুত বিচ্যুত হচ্ছে তোমার গা। বিচ্যুত বলতে তোমরা শব্দগুলো বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে। বিচ্যুত বলতে কি, কোনো কিছু একসাথে ছিল অনেকদিন, তো হঠাৎ করে সেইটা আলাদা হয়ে গিয়েছে। বিচ্যুত কি হয় বুঝবো, যে একসাথে অনেকদিন ছিল তারপর হঠাৎ করে আলাদা হয়ে গিয়েছে, এখন বিচ্যুত হয়ে গেছে। আমরা বলি না যে একটা জায়গায় দুটো জিনিস ছিল, হঠাৎ করে একজন থেকে আরেকজন আলাদা হয়ে গেছে বা বিচ্যুত হয়ে গেছে। তো উদাহরণ দিলে বুঝতে পারবে বিচ্যুত কাকে বলে। যে একসাথে অনেকদিন ছিল হঠাৎ করে মানে ঝরে যাওয়া বা ছেড়ে যাওয়া, তাকে আমরা বিচ্যুত বলতে পারি। উদাহরণ দিই, উদাহরণ বলতে পারি আমরা গাছ থেকে গাছ থেকে পাতা পড়ে,
পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। এরপর গৃহীত, 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 গৃহীত মানে গ্রহণ করা, গ্রহণ করাকে গৃহীত করা। উদাহরণস্বরূপ, দুধ থেকে, দুধ থেকে দই পাই, দুধ থেকে দই পাই। পাওয়া বা গৃহীত হওয়া, তাকে আমরা গৃহীত বলতে পারি। এরপর হচ্ছে জাত, জাত। উদাহরণস্বরূপ, খেজুর থেকে, খেজুর থেকে গুড় হয়, আখ থেকেও কিন্তু গুড় হয়, এখানেও একটা জাত বোঝানো হয়েছে, গুড় হয়। তারপরে আমরা লিখেছি আরম্ভ বা শুরু হওয়া, আরম্ভ হওয়া, আরম্ভ, এখানে লিখি আরম্ভ, আরম্ভ বলতে শুরু হওয়া। আমরা যেরকম আগে বলতাম যখন আমরা প্রত্যেক শুক্রবার মুভি দেখতাম, যে দুপুর 2টা বা 3টা থেকে মুভি শুরু হবে বা আরম্ভ হবে, এই ওইটাকেই আরম্ভ বলা যায়, যে 2টা থেকে শুরু হবে বা আরম্ভ হবে, 2টা থেকে আরম্ভ হবে, আরম্ভ হবে। এরপর হচ্ছে দূরীভূত, 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 দূরীভূত বলতে মিশ্রিত হওয়া, একটার সাথে অন্যটা মিলিয়ে যাওয়া। পানির সাথে যেরকম লেবু মিশাইলে দুইটা একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, পরবর্তী তারা দুটোকে আলাদা করা যায় না, তাকে আমরা দূরীভূত বলি। লেবু থেকে আমরা বলতে পারি লেবু পানি শরবত, লেবু পানি থেকে শরবত, পানি থেকে শরবত, শরবত। তারপর হচ্ছে রক্ষিত হওয়া বা রক্ষা করা, রক্ষিত। আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে, সুতরাং বলতে পারি আমরা শীত রক্তকণিকা থেকে রক্ষা, শীত রক্ত কণিকা থেকে শরীর রক্ষা, রক্ষা। দেখো, অপাদান কারকের যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা কিন্তু আমরা বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে তার প্রত্যেকটারই একটা করে আমরা উদাহরণ দিয়েছি। তো স্ক্রিনশট রাখতে পারো। সহজ ভাষায় আমি আরেকটু বলতেছি, এগুলো মিশিয়ে দিয়ে। সহজ ভাষায় বলতে গেলে অপাদান কারক তুমি চিনবে কেমনি, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। অপাদান কারক চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে, প্রথমে আমি বিস্তারিত আলোচনা করলাম, এখন সহজটা হচ্ছে, সহজ, সহজে চেনার উপায়, সহজে চেনা যায়, চেনা যায়। সহজে চেনা তুমি কেমনে চিনবে? তুমি আগে একটা বাক্যকে দেখার পর বিশ্লেষণ করবে, দেখবে ওই বাক্যের মধ্যে কোথাও থেকে শব্দটা আছে কিনা। যদি দেখো থেকে শব্দটা আছে, তাহলে সেটা হচ্ছে এই অপাদান কারকের অন্তর্ভুক্ত। আমি প্রত্যেকটা যে কটা উদাহরণ দিয়েছিলাম, প্রত্যেকটা উদাহরণের মধ্যে কিন্তু তুমি থেকে শব্দটা পেয়েছো। তো সহজ ভাষায় বলতে পারলে, থেকে শব্দ যেখানে হবে, থেকে, বগুড়া থেকে ঢাকা, এখান থেকে ওখানে, দুধ থেকে দই, তারপরে আখ থেকে গুড়, এরকম থেকে শব্দটা তুমি যেখানেই পাবে, সেটাই নিঃসন্দেহে দাগায় দেবে ওটা অপাদান কারকের অন্তর্ভুক্ত। তো এই ছিল আজকে অপাদান কারকের আলোচনা। এরপরে হচ্ছে সর্বশেষ এবং লাস্ট হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক চেনার উপায় আরো সহজ। অধিকরণ কারক, অধিকরণ কারক, এটা আরো সহজ। অধিকরণ কারক চিনবে কেমনে? আগে যেরকম বললাম যে থেকে শব্দটা তুমি যেখানেই পাবে, সেটাই হচ্ছে অপাদান কারক অন্তর্ভুক্ত। এইরকমই অধিকরণ কারক চেনার উপায় হচ্ছে, এখানে স্থান সময় বুঝাবে, স্থান বা সময় বুঝাবে, সময় বুঝাবে, বুঝাবে। যে শব্দের মধ্যে তুমি স্থান দেখতে পাবে, যেরকম বগুড়ায়, আমি এখন বগুড়ায় অবস্থান করছি,
বগুড়া কিন্তু একটা স্থান। আমি দুইটার সময় তোমার কাছে যাব। এই যে দুইটা, এটাও কিন্তু একটা সময়। সুতরাং এই স্থান বা সময় বোঝালেই তুমি সেটা অধিকরণ কারক ধরে নেবে। উদাহরণ দিই, আমি বগুড়ায় আছি, আমি সিলেটে আছি, আমি সিলেটে আছি, দুইটার সময় যাব, দুইটার সময় যাব। এই যে এখানে সিলেট, সিলেট কিন্তু একটা জেলা, একটা স্থান। সুতরাং স্থান বুঝাইছে, এটা হচ্ছে অধিকরণ কারক। তারপর দুইটা, এখানে সময় বুঝাইছে দুইটা।